বাংলাদেশের ইতিহাসে আমরা একটা ভয়ঙ্কর এবং হাস্যকর রায় দেখেছি। এই যে যুদ্ধাপরাধী এটিএম আজহারকে ছেড়ে দেয়া হয়েছে, কি মনে হয়? মানে আজহারকে যে ছেড়ে দেয়া হইলো, রাষ্ট্রপক্ষের আইনজীবী হচ্ছে জামাতের, আবার আসামি পক্ষের আইনজীবী জামাতের, তো মোটামুটি হচ্ছে গিয়ে তাদের নিয়েই যে রাষ্ট্রপক্ষ যে আসামি পক্ষ সবাই হচ্ছে জামাতের। এই রায়টাকে কিভাবে দেখেন? আসামিও জামাতের, আসামি পক্ষের আইনজীবীও জামাতের, রাষ্ট্রপক্ষের আইনজীবীও জামাতের। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মানে নিজেদের মধ্যেই এটা হয়েছে, মানে নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল এবং নিজেরাই সেই ঝামেলা মিটায় ফেলছে। বিষয়টা এরকম। তার চেয়েও আরো হাস্যকর হচ্ছে কি, এই যে আজহারুলকে যে মুক্তি দিল, যুদ্ধাপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আজহারুলকে মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার পর প্রথম সবার আগে ফেসবুকে পোস্ট করলো কে? ঘাওরা নজরুল। তো ঘাওরা নজরুল আবার কে? ঘাওরা নজরুল ছিল আবার এই 1992 সালে যে গণ আদালত হয়েছিল, সেই গণ আদালতে সে একজন ছিল এই যুদ্ধাপরাধী যারা ছিল, সে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাওয়ার পক্ষের একজন মানুষ, অর্থাৎ এই যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার পক্ষের একজন মানুষ। এখন ঘাওরা নজরুলের তো রক্তের সমস্যা, শরীরের সমস্যা, জিনের সমস্যা, ডিএনএ এর মধ্যে সমস্যা, যার কারণে সে সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, সন্ধ্যায় এক কথা বলে, রাত্রের 10টায় এক কথা বলে, রাত 12টায় আরেকটা কথা বলে, অর্থাৎ তার ডিএনএ এর মধ্যেই সমস্যা আছে। ঘাওরা নজরুল যেভাবে বিয়ে করে একটার পর একটা, তার কথাও এরকম, যেভাবে কথা মানে বিয়ে যেভাবে পাল্টায়, বউ যেভাবে পাল্টায়, কথাগুলো এইভাবে পাল্টায়। তো ঘাওরা নজরুল কি করলো? সবার আগে ফেসবুকে পোস্ট করলো। মজার বিষয় হচ্ছে মানে সে তো হারছে, সে তো আইন মন্ত্রণালয় অর্থাৎ রাষ্ট্র, সে তো একজন চোর দেশটা, তাই না? আইন মন্ত্রণালয়ের একজন চোর দেশটা সে, অর্থাৎ সে রাষ্ট্রপক্ষের একজন মানুষ, তাই না? সে রাষ্ট্রপক্ষের একজন মানুষ। তো সে কি করে, তার মানে সে হারছে। এক্স্যাক্টলি, সে হারছে মানে রাষ্ট্রপক্ষ হারছে এবং আসামি পক্ষ জিতছে, এটার মানে এটা। সে ফেসবুকে পোস্ট করতেছে, পোস্ট করে সে উৎসব করতেছে, খুশি হয়েছে, উদযাপন করতেছে যে এটার মাধ্যমে জুলাই কি নেতৃত্বে যারা ছিল তাদের বিজয় হয়েছে। হ্যাঁ, জুলাই নেতৃত্বের বা জুলাই আন্দোলনের তাদের বিজয় হয়েছে। মানে সে হারছে, মানে এরকম ঘটনা কখনো হয়েছে যে সে হারছে, হারিয়ে সে খুশি। যে মামলায় আসামি হচ্ছে জামাতের, আসামি পক্ষের আইনজীবী জামাতের, রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতের, এখান থেকে তো মানে এটাই তো হবে। এবং সেটা হচ্ছে কি, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই যে স্লোগান দিয়ে যে তারা শুরু করছিল, আমরা তখনই বলছিলাম এরা হচ্ছে রাজাকারের বাচ্চারা, এরা কোনো মানুষের বাচ্চা না, এরা রাজাকারের বাচ্চা। এবং ওরা এই যুদ্ধাপরাধী আজহারুলকে বাঁচানোর জন্য, জামাতকে বাঁচানোর জন্য, জামাতের অস্তিত্ব রক্ষা করার জন্য যে তারা আন্দোলনটা করছিল, সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে। মানে ঘুরে ফিরে সেই 5 আগস্টের পর থেকে তো, মানে 5 আগস্ট না, প্রথম যেদিন বলা হয়েছিল যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার, ওই সময় তো নির্ধারণ করা হয়ে গিয়েছিল যে এরা কারা। এবং তারা কিন্তু 5 আগস্টে দেখলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অসম্মান করে বা বঙ্গবন্ধুকে অসম্মান করা থেকে শুরু করেই তারা যে আজ পর্যন্ত এসে এই যুদ্ধাপরাধীদের বের করে নিয়ে আসছে জেল থেকে। মানে তাদের মূল টার্গেটটা ছিল যে বাংলাদেশে 71 মুক্তিযুদ্ধ মুছে দিবে এবং এই যুদ্ধাপরাধী সহ সবাইকে যাতে তারা মানে বের করে নিয়ে আসতে পারে, এইটাই। তো তারা কি এই যে আজহারুলকে বের করে আনলো তারা, হ্যাঁ, তো তারা কি এতে খুশি হইতে পারছে? তারা কি আনন্দ উদযাপন করতে পারতেছে? পারতেছে না। কেন পারতেছে না? কারণ অসততার মানে নকল করে যদি কেউ পাশ করে, সেই পাশ করে কি সে গর্ববোধ করতে পারে? গর্ববোধ করতে পারে না। সে কি খুশি হইতে পারে না। কিন্তু যে পরিশ্রম করে, যোগ্যতা দিয়ে, মেধার মাধ্যমে সে যে পাশ করে, সে কিন্তু এটার আনন্দ করতে পারে, তার সেই সৎ ফিলিংসটা তার মধ্যে আসে। কিন্তু ওরা যে কাজটা করছে, ওরা তো জানে তারা যে একটা মানে গায়ের জোরে একটা কাজ করছে, ডাকাতি করছে, হ্যাঁ, তারা কিন্তু আনন্দ করতে পারতেছে না। তারা এই যে আজহারুলকে আনার পর মানে তারা কি করছে, এটা নিয়ে যে লাফালাফি করতেছে কারা? ওই জামাতিরা, স্বাধীনতা বিরোধী অমানুষগুলা। কিন্তু কোনো মানুষ কিন্তু লাফালাফি করতেছে না, কোনো মানুষ কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলে নাই, কোনো মানুষ কিন্তু ধিক্কার জানাইতেছে, ছি দিতেছে, থুতু দিতেছে, তাদের মুখে থুতু দিতেছে, জুতা মারতেছে, হ্যাঁ, আসিফ নজরুল থেকে জুতা মারতেছে। অর্থাৎ এমন একটা কাজ করছে যে এখানে কোনো মানুষকে তারা উদযাপন করতে দেখে নাই, কিছু নেই। কারণ চুরি করে, ডাকাতি করে একটা কাজ করছে।
এটার সাথে যখন আমরা দেখেছি যে যুদ্ধাপরাধীর বিচারের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বা যখন বিচার হয়েছে, তখন কিন্তু পুরো বাংলাদেশের মানুষ সবাই সেটার প্রশংসা করেছে, দল মত নির্বিশেষে, জামাত ছাড়া সবাই সবাই সেটার প্রশংসা তো করেছে। এখন আমি শেষ করে ফেলি। যেটা বলি যে অনেকে হয়তো এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, ডিসহার্টেন হয়েছে, যে হ্যাঁ এটা বের হয়ে গেল। আমি কি বলি, আমি যে নকল করে পাশ করছে এটার মধ্যে আমার কোনো কারো ডিসহার্টেন হওয়ার কি হইলো, যে একটা মানুষ নকল করে ইয়ে করছে মানে ডাকাতি করে সবকিছু নিয়ে গেছে, এটার মধ্যে তো অন্যদের মানে খারাপ লাগার তো কোনো কিছু নেই। তো এই যে যুদ্ধাপরাধের এই তাকে এটিএম আজহারুলকে তারা যে গায়ের জোরে ডাকাতি করে বের করে নিয়ে আসলো, এতে কি হয়েছে? এতে তাদের ক্ষতিটা হয়েছে, লাভ কার হয়েছে? এতে লাভ হয়েছে আওয়ামী লীগের, লাভ হয়েছে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। কারণ সবাই এখন বলতেছে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে মুক্তিযুদ্ধকে রক্ষা করে মুক্তিযুদ্ধের পক্ষে, এর হচ্ছে আওয়ামী লীগে কিন্তু সমর্থন বাড়তেছে। এবং এই যে ওরা ভাবতেছে ওরা অনেক কাজ করে ফেলছে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, এটা নিশ্চিত। সূর্য যেভাবে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা যখন দিন এবং রাত যেরকম সত্য, আম গাছে আম ধরে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, এটা যেমন সত্য, একইভাবে এটা সত্য যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আজ কাল পরশু, বেশি পরশুও যাওয়া লাগে না, আজকালকার মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এবং ক্ষমতায় আসার পর প্রথম অ্যাসাইনমেন্ট হবে কিন্তু এই যুদ্ধ অপরাধী আজহারুলকে এই আবার খোয়ারে ঢুকানো এবং কোনো কাল বিলম্ব না করে তাকে লটকায়া দেওয়া। এবং শুধু কি তাই, এবং এটা কিন্তু এখন জনদাবি হয়ে দাঁড়াইছে আওয়ামী লীগের পক্ষে, এটা জনদাবি হয়ে দাঁড়াইছে, মুক্তিযুদ্ধের পক্ষ শুধু জনদাবি হয়ে দাঁড়াইছে যে এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গণজাগরণ, অচিরে একটা গণজাগরণ সৃষ্টি হবে, যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে এই যুদ্ধাপরাধীদেরকে লটকানো হয়েছিল, যে গণজাগরণের তীব্র দুর্বার আন্দোলনের মাধ্যমে আরেকটা গণজাগরণ সৃষ্টি হইবে খুব সম্প্রতি, এই গণজাগরণটা শুরু হইবে। এবং আমি মনে করি এটার মাধ্যমে আওয়ামী লীগের জনসমর্থন বাড়ছে, এইটাই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের দল। আওয়ামী লীগই একমাত্র যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে পারে। দিনবদলের সনদ দিয়ে 2008 সালে যখন 9 সালের 6 জানুয়ারি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, তার আগে কিন্তু এটা ছিল তাদের একটা পলিটিক্যাল একটা কি ছিল, স্ট্যান্ড বলা যায়, হ্যাঁ এটা তাদের একটা ইস্তেহার ছিল যে আমরা ক্ষমতায় গেলে যুদ্ধ অপরাধীদের বিচার করবো, এবং তারা করছে। হ্যাঁ, তো আমি যেটা বলি, সর্বশেষ যেটা বলি যে এইটার মাধ্যমে ঘাওড়া নজরুলরা, জামাতিরা আনন্দ উদযাপন করতে পারে। তাকে প্রথম অ্যাসাইনমেন্টই কিন্তু তাকে, যেহেতু তার ফাঁসির রায় হয়ে গেছে, আর এই সরকার যেহেতু অবৈধ সরকার, স্বাক্ষর জালিয়াতি করে আসছে, ক্ষমতা দখল করছে, রক্তের মানুষ হত্যা করে ক্ষমতা দখল করছে সে, এবং অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, সেহেতু কি হবে, সেহেতু তাদের প্রত্যেকটা, তারা যদি এরকম ইয়ে করে যে পান থেকে চুন খসলে যদি তারা কোনো আইন করে, সেই আইনটাই কিন্তু অবৈধ হবে। সুতরাং তাদের সবকিছু তো ডিরেক্টলি অবৈধ হবে, যেভাবে 79, 75, 79 অবৈধ হয়েছিল এইভাবে অবৈধ হবে। এবং একে এই এটিএম আজহারুলকে গ্রেফতার করা হবে এবং তাকে আবার তাকে কি করা হবে, একেবারে ডিরেক্ট তাকে ফাঁসি দেওয়া হবে, গ্যারান্টেড। এবং যারা যারা এটাকে সমর্থন করতেছে তাদের প্রত্যেকটাকে কিন্তু এইভাবেই এই ফাঁসিতে ঝুলতে হবে, এটা নিশ্চিত। এইখান থেকে কাউকে ইয়ে করে আনতে পারবে না। এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে কেউ হতাশ না হয়ে শুধু মানে ভরসা রাখেন, যখনই আওয়ামী লীগ ফিরবে তখন তাদের প্রথম কাজটা হবে যে এই যে যুদ্ধাপরাধী সহ দেশ বিরোধী যে দেশদ্রোহীরা আছে এদের শাস্তি নিশ্চিত করা। এবং এই জন্য আমাদেরকে কি করতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষশক্তি থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আরেকটা গণজাগরণ সৃষ্টি করতে হবে, এবং এটা রাস্তায় করতে হবে, মাঠেই করতে হবে। এবং এটার মাধ্যমে আমরা এদেরকে, এই যুদ্ধাপরাধী রাজাকারের বাচ্চাদেরকে আমরা এই বাংলাদেশের মাটিতে এটা নিশ্চিত করবো যে তাদের স্থান আর বাংলাদেশের মাটিতে হবে না। যে শাহবাগ থেকে আমরা মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধীদেরকে আমরা এই দেশ থেকে আমরা যাদেরকে ফাঁসিতে লটকাইছি, যে শাহবাগ আমাদেরকে কি করছে, অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছে, সেই শাহবাগ থেকেই আবারও কি হবে, একটা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের আদর্শের, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের 4 মূলনীতির ভিত্তিতে আরেকটা বাংলাদেশ সৃষ্টি হবে, একটা গণজোয়ার সৃষ্টি হবে। এটা নিশ্চিত, গ্যারান্টেড, এটা অচিরেই সেটা ঘটবে। এবং শুধু এইটা ইয়ে করেন যে এই আজহারুল, এই ঘাওড়া নজরুল, এগুলা যেন বেঁচে থাকে,
এরা যেন বেঁচে থাকে, যদি মরে গেলেও সমস্যা নাই, কবর তো আছে। এরা যাতে পালাতে না পারে বাংলাদেশ পালাতে না থেকে। থাকে এবং বেঁচে যেন থাকে। বেঁচে না থাকলেও সমস্যা না, ওদের যদি কবর বাংলাদেশে হয় এটাই নিশ্চিত আমরা করব যে বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধীদের কবর হবে না। কারণ আওয়ামী লীগের আগে সুশীলতা দেখাইছে, যুদ্ধ অপরাধীদের কবর বাংলাদেশের মাটিতে দিচ্ছে, কিন্তু এখন থেকে আর বাংলাদেশের মাটিতে কোনো যুদ্ধ অপরাধীদের কবর হবে না। 71-এর দূষরদের কবর বাংলাদেশের মাটিতে হবে না। ও এদেরকে বঙ্গোপসাগরে বাসাইতে হবে, নাহলে এদেরকে পাকিস্তানে পাঠাইতে হবে। ওরা এটা দেখাই দিছে না, মুক্তিযোদ্ধা আর মাইনুদ্দিনের কবরে আগুন দিয়ে দেখাই দিছে না, তারা বিভিন্ন মুক্তিযোদ্ধার কবরে, বিভিন্ন ব্যক্তিবর্গের কবরে আগুন দিয়ে দেখাইছে না। সুতরাং আমরা জাস্ট ওইটাই অনুসরণ করব। এদের কবর বাংলাদেশের মাটিতে হতে দিবে না, এটা নিশ্চিত এবং এটা নিশ্চিত। জয় জয় বাংলা।